সাহেবা, আপনাদের মেয়েকে তো আমার ছবি দেখেই পছন্দ হয়ে গেছে। এখন আপনাদের যদি আমার ছেলেকে পছন্দ হয় তবেই ফাইনাল কথাবার্তা বলতে চাই। আপনাদের ছেলে তো মাশাআল্লাহ আপা, আর আপনাদের মতো এরকম খানদানি বংশে আমাদের মেয়ে যাচ্ছে, আমাদের তাতে কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ। এই যুবকের নাম অন্তু আর এই যুবতীর নাম সোহানা। দুজনের বিবাহের কথাবার্তা চলছে। কথা চূড়ান্ত হবে কিনা তা জানার আগে পাত্রপাত্রী সম্পর্কে একটুখানি জেনে আসা যায়। সোহানা বনেদি ব্যবসায়ী পরিবারের মেয়ে। কঠোর পরিশ্রম এবং অধ্যবসায় তার রক্তে। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আর যোগব্যায়ামের মধ্য দিয়ে তার দিন শুরু হয়। দিনের বেলা পড়ে পড়ে ঘুমানো তার একদমই পছন্দ নয়। অপরদিকে অন্তু নবাব বংশের সন্তান। আরামে জীবন কাটানোই নবাব বংশীয়দের একমাত্র কাজ বলে সে মনে করে। সকাল 9টার সময়ও তার ঘুম থেকে উঠতে খুব কষ্ট হয়। সোহানা খুব হিসেবে একটা মেয়ে। অর্থ খরচের থেকে জমানোর দিকেই তার বেশি ঝোঁক। অহেতুক অর্থ খরচ অর্থহীন বলেই তার বিশ্বাস। অন্তু চলে নবাবী চালে। আয়েশি জীবন এবং বাবার উপার্জিত অর্থ নষ্ট করাই অন্তুর স্বভাব। স্বাস্থ্য সচেতন সোহানা সবসময় কঠিন ডায়েট মেনে চলে। প্রয়োজনের অতিরিক্ত বিন্দু পরিমাণ খাদ্য সে গ্রহণ করে না। ফলে তার দেহের মেদহীন ছিপছিপে সৌন্দর্য যে কারো মাথা ঘুরিয়ে দিতে পারে। আর অন্তু অত্যন্ত ভোজন প্রিয়। রোজ একাধিকবার কয়েক প্লেট তেহারি বা কাচ্চি না হলে তার চলেই না। ফলস্বরূপ তার দেহে প্রচুর চর্বি এবং সুস্পষ্ট একখানা বড়ি বিদ্যমান। এই বিপরীতমুখী দুই মানব মানবীর মধ্যে আদৌ কোনো সম্পর্ক তৈরি হয় কিনা বা হলেও কিভাবে, আজকে সেটাই আমরা দেখব। নবাব যায় চলে তবুও নবাবই যায় না, ফুটানি ধরে রাখতে তাই তো হাজার বায়না। তুড়ি মেরে উড়ে যাবে ভুরি, খেলে আজব গোল্লা। তুড়ি মেরে উড়ে যাবে ভুরি, খেলে আজব গোল্লা। আজব গোল্লা, খেলে আজব গোল্লা। আমাদের দিক থেকে তো সবকিছুই ঠিকঠাক আছে, কিন্তু ছেলে আর মেয়ে ওরা কি বলে এটা তো আমাদের একটু শোনা দরকার। নিশ্চয় নিশ্চয়, শুধু আমাদের মতামত জানলে তো চলবে না, ছেলে মেয়েদের সিদ্ধান্তটাও তো জানা দরকার। বাবা আমি বলি কি, ওরা দুজন আলাদা করে একটু বসুক, নিজেদের মধ্যে কথা বলুক, তারপর আমরা ওদের সিদ্ধান্তটা জানতে পারবো। খালামা কি বলেন? তুমি ঠিকই বলেছো মা। বৌমা যাও, অন্তুকে নিয়ে আমরা মুরব্বীরা কথাবার্তাটা সেরে ফেলি। যা মা, ওকে নিয়ে যা। বৌমা দাঁড়িয়ে আছে তো, যা। জি ভাই সাহেব। না মানে মাশাআল্লাহ, আপনার মেয়ে তো রূপে আপনাকেও ছাড়িয়ে গেছে। দেখলেন না আমার ছেলে আপনার মেয়ের রূপে মুগ্ধ হয়ে কেমন ওই হাঁ করে তাকিয়েছিল। ঠিক আছে। আচ্ছা ভাই সাহেব, আপনারা মিষ্টি নেন না? না না, আসলে আমার একটু ডায়াবেটিসের প্রবলেম আছে, বুঝলেন না। আপনারা খান না। মা আমি তুলে দিচ্ছি। আচ্ছা, আপনার মা আমাকে বৌমা বললেন কেন? চাচি মামি বলার কোনো সুযোগ নেই, মানে ছেলের বউকে বৌমা বলেই ডাকতে হয়, বৌমা বলে ডাকাই তো উচিত। ফানি, ভেরি ফানি। মানে মা তো মমতাময়ী, খুব মায়া, তো সে আদর করেই আসলে বৌমা বলে ডাকলো। আর আমাদের রিস্তায় আছে, আমার দাদি তো আমার মাকে
বহু আম্মি বলতো, এখন আমরা বাংলায় চলে এসেছি। আদর গ্রহণ করতে পারাটাও কিন্তু একটা কোয়ালিটি। কিন্তু বিষয়টা কি এখনো বৌমা পর্যায়ে গেছে? গেছে, তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে, সুতরাং কোনো ঝামেলা নাই। মিয়া বিবি রাজি তো কে করেগা রাজি? মিয়া রাজি হলেই হবে, বিবিরও তো রাজি হতে হবে, তাই না? হ্যাঁ বিবি রাজি। বিবি রাজি না? ভেবে দেখতে হবে, কিন্তু তার আগে আমার কিছু কিন্তু আছে। হ্যাঁ ঝটপট বলে ফেলো, যা চাইবে তাই পাবে, কোনো অসুবিধা নাই। কিন্তু আসমান বাদ, আসমানের চাঁদ তারা এগুলো চাইতে পারবে না। আমি দিতে পারবো না তা না, কিন্তু আসমান বিধবা হয়ে যাবে। আমি আসমানকেও ভালোবাসি। রসিক, আচ্ছা সরি, বলো। প্রথমত, বিয়ের আগে আপনার মা আমাকে বৌমা বলে ডাকতে পারবেন না। অবজেকশন। বিয়েটা যেহেতু আমার সাথে হচ্ছে, মার সাথে হচ্ছে না, সুতরাং মা তোমাকে কি বলে ডাকবে তার দায় দায়িত্ব আমার উপর বর্তায়। এখন বাকি কিন্তুগুলো ঝটপট করে পয়েন্ট আকারে বলে ফেলো। অবজেকশন ওভার রুলড। দ্বিতীয়ত, আমার সাথে কখনো তর্ক করা যাবে না। সবসময় মনে রাখতে হবে, বস ইজ অলওয়েজ রাইট। বস ইজ অলওয়েজ রাইট, বাট হু ইজ দ্য বস? না না, হ্যাঁ ঠিক আছে, নেক্সট। বিয়ে ফাইনাল না হওয়া পর্যন্ত আমাকে তুমি করে বলা যাবে না। এটা কেমন কথা? তুমি তো আমার চেয়ে বয়সে অনেক ছোট, তোমাকে তো তুমি করেই বলা উচিত, আর সেটাই তো রোমান্টিক। আমার তো মনে হয় তুই করে বললে সবচেয়ে ভালো। আপনি এটাই ভালো, মানে আসলে আপনি তুমি তুই এতে কি এসে যায়? এগুলো তো আমাদের মধ্যে, ইংরেজিতে কিন্তু শুধু ইউ। হ্যাঁ, আর আপনি তো আমাদের রিস্তা। আমাদের ফ্যামিলিতে আমার বাবা আমার মাকে আপনি করে বলতেন, দাদা দাদিকে, মানে আপনি বলি আমরা। আপনি ভালো, অনেক ভালো আপনি। গুড। আমার লাস্ট কিন্তু হচ্ছে ভুঁড়ি। ভুঁড়ি আপনাকে আমি কি করে দেবো? আপনার ভুঁড়ি নাই, ভুঁড়ি হবে, বিয়ের পরে হয়ে যাবে ভুঁড়ি। আমি এই ভুঁড়ির কথা বলছি, এই ভুঁড়িটা কমাতে হবে। সিলসিলা, আমার আব্বার ভুঁড়ি আছে, দেখলেন না, দাদারও ছিল, আমার ছেলে হবে। নবাব বংশ তোমাদের। নবাবিটাই তো এখন নেই, এই ভুঁড়িটা দিয়ে কি করবেন? শুনুন, আপনার এই নবাবী আমলের ভুঁড়িটা যদি আপনি না কমান, তাহলে আমি আপনাকে জীবনে বিয়ে করছি না। এটা সামান্য একটা ভুঁড়ি, এতেই এত সমস্যা? জি শুনুন, ভুঁড়ি হচ্ছে আমার দু চোখের বিষ। আপনার এই প্রমাণ সাইজে ভুঁড়িটা যদি আপনি রাখতে চান, তাহলে আমাকে বিয়ে করার আশাটা আপনার বাদ দিতে হবে। সিদ্ধান্ত আপনার, আপনি কি চান, ভুঁড়ি নাকি আমাকে? ভুঁড়ি। ভুঁড়ি আউট, আপনি ইন। গুড ডিসিশন। আপনার কাছে 1 মাস সময় আছে, এবার চলুন। চলবো এখনই? না মানে ভুঁড়ির মতো একটা সাবজেক্ট নিয়ে আমরা অনেক সময় কাটিয়ে দিলাম, অন্য কোনো আলাপ তো আর হলোই না। একটু বসা যায় না? ঠিক আছে, 5 মিনিট চলবে। একটা কথা ছিল। আবার কি? না মানে ওই আপনি বলাটা না, ঠিক আছে, এটা তো আমাদের সিলসিলার সঙ্গে যায়, ভালো, আপনি বলা উচিত, কিন্তু মানে ভুঁড়ির সিলসিলাটা তো রক্ষা করতে পারলাম না। আপনি সিলসিলাটা খামাখা রক্ষা, মানে আপনি বলতে অস্বস্তি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনি তুমি করে বলতে পারেন। থ্যাংক ইউ। বলুন, কি বলবেন? না মানে বলা তো অনেক কিছু ছিল, কিন্তু সব আলোচনা তো ভুঁড়িতে এসে থমকে গেল। তাহলে রবীন্দ্রনাথ, ওই যে অনেক কথা যাও যে বলে, কোনো কথা না বলে পরস্পরের দিকে তাকিয়ে থাকি, পড়তে থাকি। আসসালামু আলাইকুম আঙ্কেল। আসসালামু আলাইকুমটা কি ঠিক করে বলো? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। মাসের আজ কত তারিখ? এই যে আঙ্কেল। কি এটাতে কি? ভাড়ার টাকা পুরো 5,000ই। 5,000? 3 মাসের ভাড়া 15,000 টাকা, আর 5,000 টাকা এনেছ? বাকিটা তো অন্তু ভাই মাফ করে দিছে। মাফ করে দিয়েছে? জি আঙ্কেল, অন্তু ভাই তো বিশাল কলিজা, তার পুরো শরীরটাই কলিজা, তারে দেখলে মনে হয় সে যে নবাব ফ্যামিলির লোকজন। কিন্তু আঙ্কেল, আপনার সাথে কথা বললে একটু সন্দেহ হয়। কি সন্দেহ হয়? না মানে আঙ্কেল, আপনি আসলে অন্তু ভাইয়ের আসল বাবা। বেয়াদব! থাপড়ে কান ফাটিয়ে ফেলবো একবারে। আঙ্কেল, কানটা একটু পরে ফাটাইয়েন, অন্তু ভাই উপরে ডাকছে, কি জানি বলবে। আপনি যদি এখন কান ফাটান তাহলে তো তার কথা শুনতে পারবো না। জি আঙ্কেল, আসসালামু আলাইকুম। কাউন্টেল, না
সামান্য একটা মাইয়ের লেগে তুমি নবাব বংশের পলয়ে এরকম লক্ষায় থাকলে চলবে? দেশে কি মাইয়ের অভাব পড়ছে? পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি মেয়ে আছে, কিন্তু লক মানুষ এক জায়গায় খায়। সোনারে ভাল লাগছে আমার, কি করবি? তাতে কি? তাই বলে তোমার সো এলিগেন্ট সো বিউটিফুল বুড়িটারে স্যাক্রিফাইস করবা সামান্য একটা মাইয়ের লেগা? বেশি পাকনামি করলে থাপড়ায় কিন্তু কানের পর্দা ফাটাই গেলাম। শিডিউল নাই? শিডিউল নাই মানে? কান ফাটানোর শিডিউল আঙ্কেলরে দিয়ে রাখছি। তোদের খাইছি আজকে। দাঁড়াও ভাই, দাঁড়াও, কান একটু পরে ফাটাইও, আগে বিষয়টার একটা সমাধান বের করি। সমাধান তোর বের করার দরকার নাই, সমাধান আমি পেয়ে গেছি। কি? সার্জারি করে জিনিসটা ফালাই দেবো, ডাইরেক্ট ক্লিনিকে যাবো, বিছানায় শুয়ে পড়বো, ডাক্তার ছুরি চাপাতি দিয়ে অপারেশনটা করে ফেলবে, ভুঁড়ি থেকে যাবো ক্লিনিকে, আমি চলে আসবো বাসায়। ভুঁড়ি আউট, সোয়া নাই। ভুল মানে পদ্ধতি ঠিক নাই, পদ্ধতিতে ঝামেলা আছে। কি ঝামেলা? আরে সার্জারি করে যে ভুঁড়ি ফালাই দেবা, তোমারে লাগবে তাই লুট করা গোডাউনের মতো। গোডাউন আছে কিন্তু ভিতরে মাল নাই, ফাঁকা। মানে কি ভাইঙ্গা ক? সার্জারি করে যে তোমার ভুঁড়িটা ফালাই দিবা, তোমার সারা শরীরে যে পরিমাণ চর্বি, এইটা ফালাইলে তোমার দেখতে লাগবে কেমন? মনে হইব স্ত্রী স্যার একটা পায়জামা রাস্তা দিয়ে হাইটা বেড়াইতেছে। তাছাড়া তোমার ভুঁড়ি ফালাইলে ঠিকই, কিন্তু অপারেশনের সময় তোমার ভিতরে যদি একটা রোগ ঢুকে যায়, তখন তুমি কি করবা? সমাধান কি? সবচেয়ে সহজ সমাধান, মাইয়া পাল্টাই ফেলাও। তোরে 2 মাসের ভাড়া মাফ করে দিয়েছিলাম না? মাপ নাই। 2 মাসের বকেয়া দিয়ে কালকের মধ্যে বাসা ছাড়বি তুই। ভাই চেতকা, তোমার কি আমি বলছি যে এইটাই একটা সমাধান? সমাধান তো আরো আছে, সেই জন্য তোমার একটু সামান্য হার্ড ওয়ার্কিং করতে হবে। কি করতে হবে? বাদ আমার দিয়ে এগুলো হইব না, এগুলো বাদ। তাইলে ভাই ভাবিও বাদ। ভাবি বাদ হইব কেন? শোন, মানুষ পরিশ্রম করে টাকা ইনকাম করার জন্য, আর এখানে পরিশ্রম করে টাকা দিয়ে যাবো, এটা হয় নাকি? তুই এক কাজ কর, আমার জন্য কিছু মাস্ক কেন। মাস্ক? ভাই মাস্ক কেন? আমি কি খোলা মুখে রিক্সা চালাবো নাকি? কি কও তুমি, রিক্সা চালাবা? মাস্ক পরে পার্ট টাইম রিক্সা চালাবো, কিছু ইনকামও হবে, ভুরিও নেমে যাবে। চল ভাই, এইটাও আপনার দিয়ে হইব না, এটা আমি জানি। আচ্ছা দেখি দেখি, আয় আয়। নবাব যায় চলে তবুও নবাবই যায় না। কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে আছেন কেন? চলুন ভিতরে চলুন। চলো ভাই ভিতরে। আমি কি তোর মতো শেষরা পার্সোনালিটি নিয়ে দাওয়াত খাইতে আসছি? সরি ভাই। হ্যাঁ দে দেখলে প্লিজ। কি এটা? এটা একটা নিমন্ত্রণ পত্র। কিসের? আপনার কি অন্য কোথাও বিয়ে ঠিক হয়েছে নাকি? বিয়ে চাইলেই যে কোনো সময় করা যায়, কালকেও করতে পারি, কিন্তু তোমার সঙ্গে আমার খেলাটা তো শেষ হয় নাই। আমি নবাব বংশের ছেলে, খেলা ফেলে রেখে পালাই না আমি। আপনার কথা আর কাজে কিন্তু আমি একদমই মিল খুঁজে পাচ্ছি না। দেখে তো মনে হচ্ছে না এই 2 দিনে 1 গ্রামও কমেছে। 2 দিনে ভুঁড়ি একটু হলেও কমেছে, কিন্তু যতটুকু কমেছে ততটুকু বোঝার জন্য আনুবীক্ষণিক দৃষ্টি প্রয়োজন, যেটা তোমার নেই। এখন 28 দিন বাকি, এর মধ্যে খেলা ঘুরে যাবে। তাই নাকি? 100% গ্যারান্টি। বাংলাদেশ কিন্তু সরি ভাই। শোনো, আমি রোনালদো, খেলা কিভাবে ঘোরাতে হয় সেটা আমি জানি। কালকের ডেটিং ইনভাইটেশনটা দিয়ে গেলাম, আসি। আপনার ভুঁড়ির মতো আপনার বুদ্ধি শুদ্ধিও মোটা দেখছি। এটা তো ফোনেই বলা যেত, কার্ড নিয়ে চলে আসার কি দরকার ছিল? এই জেনারেশন তো আবেগ একটু কম, তোমাদের বুঝি। ফোনে বলা আর বাসায় এসে বলার মধ্যে পার্থক্য আছে, এটা তুমি বুঝবে না। এই যে ফুটবল, রোনালদো। থ্যাংক ইউ। কিরে, কি করিস? নিমন্ত্রণ পত্র পড়ি ভাবি। কি পত্র? নিমন্ত্রণ পত্র। কিসের নিমন্ত্রণ? ডেটিং এর। এটা তো দেখি প্রেম পত্র। আমাদের হবু জামাই তো তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে। কেউ যদি ইচ্ছে করে ডুবতে চায় তাহলে আমার কি করার আছে বলো?
আর এখনই জামাই জামাই করো না তো, এখন তো শুধু রেস শুরু হয়েছে। কি মনে হয় ফিনিশিং লাইনে পৌঁছাতে পারবে? কি জানি, এখনো তো রেড সিগন্যাল আছে। সিগন্যালটা তাড়াতাড়ি গ্রিন হলেই ভালো। তোর ভাইয়া দেশে এসে তোকে শ্বশুরবাড়ি পাঠিয়ে তারপর যাবে। শ্বশুর বাড়ি গেলেও আমি প্রত্যেকদিন তোমাকে জ্বালাতে আসবো। আসবি তো, তুই না আসলে আমারই খারাপ লাগবে। এখন চল ডিনারটা করে ফেলি। তুমি যাও, আমি আসছি। আচ্ছা। ডাইনিং টেবিলে বসে যে কেউ কবিতার বই নিয়ে কবিতা মুখস্থ করতে পারে, সেটা তোমার এই গবের ছেলেকে না দেখলে কেউ বিশ্বাস করবে না। যেমন বৃক্ষ তেমন ফল। তার মানে কি? মানে তো সোজা বাংলায় তো বললাম। কাঁঠাল গাছের কাছ থেকে আমরা কোনোদিনই আম্রপালি আম আশা করতে পারি না বাবা। তার মানে আমি কাঁঠাল গাছ? সব কি পুষ্টিকর, খালি পাতার অভাব। অন্তু, কি বলছিস এসব? এই তুমি খাও তো, তুই খাওয়া শুরু কর। না, আমি প্রিপারেশন নিচ্ছি, প্রিপারেশন শেষ হোক তারপর খাবো। কিসের প্রিপারেশন? ডেটিং এর। নির্লজ্জ। কবে? কালকে বিকেলে। সোহানা যে কি সব শর্ত দিল তোকে? মা তুমি ভুলে যাও কেন? আমি নবাব বংশের ছেলে, নবাবের সঙ্গে তো এইসব শর্তবর্ত চলে না। কাজের কাজ নেই, ফুটা দিতে আছে। ঝগড়া থামাবে? খাও। অন্তু, বই রেখে খাওয়া শুরু কর। মা ওই কাঁচা কাঁঠালের কোনো তরকারি নাই? যা আছে তাই খা। প্রত্যেকদিন কোনো না কোনো ভাবে পাতে একটু কাঁঠাল জাতীয় কিছু। ভাই রেডিও নাই এখনো, যাবা না? এত তাড়াহুড়ার কিছু নাই, আস্তে ধীরে গেলেই চলবো। কেমনে ভাই, ভাবি আইসা যদি তোমার না পাই তাহলে ব্যাপারটা কেমন হয়ে যাবে না? পাইবো না কেন, অবশ্যই পাইবো, কিন্তু সে পাওয়ার জন্য তাকে অপেক্ষা করতে হবে, আর খেলাটা ওখান থেকেই শুরু হবে। বুঝলাম না ভাই, একটু বুঝেই কত। শোন, পৃথিবীর সব মেয়েরা পুরুষদের সম্পর্কে একটা ভাবনা ভাবে, সেটা হইল যে পুরুষরাই শুধু তাদের জন্য অপেক্ষা করবে, এবং এইটাই ভাইবা নিজেদের তারা খুব ইম্পর্টেন্ট মনে করে। আমি ঠিক ওই জায়গাটায় আঘাত করবো। ধর সোহানা এই রেস্টুরেন্টে গেল, তো তার মাথার মধ্যে কি আছে? তার মাথার মধ্যে আছে যে ওই রেস্টুরেন্টে অন্তু তার জন্য অপেক্ষা করতেছে। সেখানে ঢুকলো, ঢুকে কি দেখলো? না, কোনো অন্তু ফন্তু নাই, মাঠ ফাঁকা। ধাক্কা খাইলো একটা, কনফিডেন্স কমতে শুরু করলো, চিন্তা করতে থাকলো, অন্তু কি তাহলে আমার বেল দিতেছে না? আমার কি বেল নাই? আমি কি দেখতে অসুন্দর? এইসব নানান ধরনের চিন্তা করতে করতে তার কনফিডেন্স লেভেল যখন 0-তে নেমে আসবে, তখন 100% কনফিডেন্স নিয়ে আমি ওখানে ঢুকবো, আর তখন শুরু হবে পার্সোনালিটির খেলা। ভাই বুঝলাম ঠিকই, কিন্তু আমার টাই খুললা কেন তুমি? পার্সোনালিটি লেভেল ডাউন করার জন্য। আরে সাইড ক্যারেক্টারের পার্সোনালিটি কি নায়কের চেয়ে বেশি হবে নাকি? তাহলে হবে? এইসব ক্ষেত্রে সাইড ক্যারেক্টারের কোনো ধরনের পার্সোনালিটি থাকা যাবে না। যত আনস্মার্ট, সফল হওয়ার সম্ভাবনা তত বেশি। ভাই তুমি কি আমার সন্দেহ করো? সন্দেহ করার মতো পরিস্থিতি যদি আসে, তাহলে আমার তালিকায় তুই অবশ্যই থাকবি। শোন, এইসব ক্ষেত্রে বন্ধু, ছোট ভাই এরাই কিন্তু মূলত বাসটা দেয়, কথাটা মনে রাখিস। তুমি মনে হয় আমার হালকার উপর একটু অপমান করলা। না, জ্ঞান দিলাম। অপমান আর জ্ঞানের মধ্যে যে পার্থক্য আছে, এটা যদি বুঝতে না পারো তাহলে আমার সঙ্গে মিশবি না। ভাই তোমার হিসাব খুব করা। নবাব ফ্যামিলির ছেলে, হিসাব করা না হলে কি চলবো? সানগ্লাস দে। ভাবি তো সাথে আর্জেন্টিনার গোলকিপার এমিলিও মার্টিনেস নিয়ে আসছে। রোনালদোর মতন খেলতে হইব, কখন গোল হইব মার্টিনেস টেরো হইব না। আউগা হ্যালো। হ্যালো। বসেন। আচ্ছা, পরিচয় করে দেই। শান, উনি হচ্ছে অন্তু, আর অন্তু ও হচ্ছে কাজিন। চেহারা দেখেই বোঝা যায় সেম সেম। এই নাকফুলটা
ওইখানে থাকলে আরো বেশি বানাতো কি? জি ভাই 100% একেবারে ডুপ্লিকেট কপি। আরে না না, কাজিন হতে যাবে কেন? ও শাওন, উই আর জাস্ট ফ্রেন্ডস। হাই। কি ফ্রেন্ড? জাস্ট ফ্রেন্ড। তাহলে যা নিচ থেকে বোতল বিষ নিয়ে যা। বিষ কেন? আমি ভেবেছিলাম যে বিয়ের রাতে বিড়াল মারবো, কিন্তু বিয়ের আগে যে ইঁদুর মারতে হবে সেটা আমার জানা ছিল না, তাহলে বিষ নিয়ে আসতাম। বিষ লাগবে ইঁদুর মারার জন্য। এসব জাস্ট ফ্রেন্ড হচ্ছে ইঁদুর, গোপন চোর, কোনাকাঞ্চি দিয়ে দৌড়ায়। এইসব জাস্ট ফ্রেন্ডরা সংসারে ঢুকে কত সংসার, কত সম্পর্ককে যে এলোমেলো করে দিয়েছে তার কোনো ইয়ত্তা নেই। আমার জীবনে একটা লক্ষ্য ছিল যে অন্তত একটা জাস্ট ফ্রেন্ডকে মেরে ফেলবো, এবং সেটা আজকে করব। করার পরে আমরা সেলিব্রেট করব। আচ্ছা, বিষের তো দরকার নাই, ওর তো ধাক্কা মেরে ফেলাই দিলেই মরবো। মরবো না? জি ভাই মরবো। এই যে আপনি কিন্তু এখন আমার ফ্রেন্ডকে অপমান করছেন। ফ্রেন্ড হলে তো আদর করে জুস খাওয়াতাম, কিন্তু সে তো ফ্রেন্ড না। তার আগে তো একটা শব্দ আছে জাস্ট, ওই জাস্টের মধ্যে যত ডাস্ট, ডাস্টে আমার ভীষণ অ্যালার্জি, ওখানেই ঝামেলা। জি না, ঝামেলা ও না, ঝামেলা হচ্ছেন আপনি। আসলে কি জানেন, ও তো আপনার থেকে দেখতে একটু বেশি হ্যান্ডসাম, তাই আপনার সহ্য হচ্ছে না। হতে পারে, হতে পারে। একটা নাম্বার ছাড়া ছেলের সঙ্গে তুমি আমাকে তুলনা করছো। আমার পেছনে কিন্তু নাম্বার আছে, নবাব বংশের ছেলে আমি, মাথায় রাখো। এইসব জাস্ট ফ্রেন্ডদের ক্ষমা ছাড়া আর কিছু থাকে না। আর মেয়েরাও এরকম, কোনটা মাকাল ফল কোনটা আপেল পার্থক্য বোঝে না, মাকালটাকে নিয়ে নেয়, পরে ধরা খায়। হ্যাঁ শোনো, ক্ষমাটা আসল না, অন্তরটা আসল। বুঝতে পেরেছি। আই এম ডান উইথ ইউ, থ্যাংক ইউ। শাওন চলো। লিস্টের বাইরে একটা প্লেয়ার ঢুকিয়ে তুমি তো খেলাটাই শুরু করতে দিলে না। খেলা শুরু হয়ে শেষও হয়ে গেছে। আপনার জন্য আমার 30 মিনিট বরাদ্দ ছিল। প্রথমত আপনি এখানে লেট করে এসেছেন, আর দ্বিতীয়ত আপনি এসে ওকে অপমান করতে করতে বাকি সময়টাও নষ্ট করে দিয়েছেন। রেফারি বাঁশি বাজিয়ে ফেলেছে, খেলা শেষ। গুড বাই। শাওন চলো। সোহানা, সোহানা, আরে what is this? ভাই ভাবি তো মেসির মতো একলাই খেলে দিছে, আমরা তো মনে হয় গোল আমরাই খাইছি। জ্যাক চট করে দিয়ে দাঁত ফালাই দেবো, তোর বলছিলাম না? হ্যাঁ, ওরা ধরলি না কেন তুই? দেখ তো লিফটের সুইচটা বন্ধ করে দেওয়া যায় কিনা, একটা প্রতিশোধ অন্তত হয়। ভাই এখন কি করার ভাবতাছি? পাইলা কিছু? কি? কাটা দিয়া কাটা তুলতে হইব। মানে? সমস্যা যে চাপাইয়া দিছে তারে দিয়েই সমাধান করতে হইব। কি কও, কেমনে সম্ভব? হ্যালো। বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান, তোমার হাতেই সঁপে দিলাম আমার মনোপ্রাণ। এক্সকিউজ মি, বৃষ্টি পরে টাপুর টুপুরের সাথে প্রাণ সঁপে তার বিষয়টা কি ঠিক বুঝলাম না। পাগলের প্রলাপ তো সুস্থ মানুষের বোঝার কথাও না। মানে তোমার প্রেসারে আমি তো প্রায় পাগল হয়ে গেছি, সে কারণে ভুলভাল বকছি এবং সেটা তুমি বুঝতেও পারছো না। আপনি কি আমাকে এই প্রলাপ শোনানোর জন্য ফোন করেছেন? না, হেল্প চাওয়ার জন্য। হেল্প কি? কাল একটু দেখা করে বলি। কাল? ঠিক আছে, আগে রেস্টুরেন্টে ঠিক 11টার সময় চলে আসেন। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা শোনো, ওই আবার কি? তোমার যে জাস্ট ফ্রেন্ড, সরি, তোমার ওই ডাস্ট ফ্রেন্ডটাকে নিয়ে এসো না প্লিজ। ঠিক আছে, তাহলে আপনি আপনার লেজটা কেটে আসবেন। লেজ? ওই যে সারাক্ষণ আপনার সাথে সাথে থাকে, কি জানো নাম? ও হ্যাঁ হ্যাঁ, কাশু কাশু কাশু। হ্যাঁ ওই। হ্যাঁ বাদ, অসুবিধা নেই। ঠিক আছে, রাখছি। বাই। ভাই ভাবি কি কয়? লেজ কেটে যেতে বলছে। কি কও? কার লেজ? আমার। কি কও ভাই, এত অপমান? ভাবি কি তোমারে বান্দর পাইছে?
তুই লগে থাকলে সে আমার বান্দর মনে করে, লাস্ট হইলো তুই করে রেখে যেতে বুঝছে। হ্যাঁ আমি কি করলাম? বুঝছ না, মেয়ে মানুষ তো প্রাইভেটলি কথাবার্তা বলতে চায়, তুই থাকলে এটা অসুবিধা। জান দাও। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে, অচেনা এক মানুষ এসে পাগল করেছে। প্রেমে পড়ে প্রফেশনাল সিঙ্গার, টাকা ছড়া সুরে গাইতে পারোস না? টাকাই তো সব ভাই। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কি হলো? না, এই রেস্টুরেন্টটা খুব ভালো। মানে এখানে একটা কাবাব পাওয়া যায়, টেংরি কাবাব, খুব টেস্টি। তো মানে আমরা দুইজন 2 পেয়ালা কফি নিয়ে বসে আছি এত চমৎকার একটা রেস্টুরেন্টে। মানে এটা কিন্তু একটা ফকিন্নি ফ্লেভার দিচ্ছে। কেমন দেখায় না? তো এখন কি করতে হবে? না, ওই টেংরি কাবাবটা ভালো বলি, তাহলে টেংরি কাবাব দিতে। না মানে টাকা তো আমিই দেবো, টাকা নিয়ে তো আর কোনো চিন্তা নেই। আপনি কি এখানে আমাকে খাওয়ার জন্য ডেকেছেন? আরে যে সব আপনার টেংরি কাবাব, এই যে মোগলাই বিরিয়ানি না কি কি যে আপনি খান না, এগুলোর জন্যই আপনার এই ভুঁড়িটা ঠেলে সামনের দিকে চলে আসতেছে। এতই সামনে আসতেছে যে আপনার টেংরি দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি তো আপনার মতো কোনো ইমপ্রুভমেন্ট পাচ্ছি না। আরে এই ব্যাপারে সাহায্য নেওয়ার জন্যই তো আমি তোমার কাছে আসছি। বুঝলাম না, মানে আপনার ভুঁড়ি, আপনার সমস্যা, আমি কিভাবে হেল্প করতে পারি? সোহানা, কথাটা পুরোপুরি কিন্তু ঠিক না। মানে আমার ভুঁড়ি, কিন্তু আমি এই ভুঁড়িটাকে তো ভালোবাসি, এই ভুঁড়ি নিয়ে আমি তো আনন্দে আছি। সুতরাং এই ভুঁড়ি আমার কোনো সমস্যা করছে না, আমার ভুঁড়ি নিয়ে তোমার সমস্যা। সুতরাং এটার ক্ষেত্রে হেল্প করার দায়িত্বটা কিন্তু তোমার উপরেই বর্তায়। আপনি কি শর্ত ভুলে গেছেন? কিসের শর্ত? কি বলেছিলাম? বলেছিলাম না আমার সাথে তর্ক করা যাবে না, মনে নেই? তাই তো, সরি। ঠিক আছে, বলেন কি হেল্প করব? সমাধান। কিসের সমাধান? মানে সহজে ভুঁড়ি কমানোর একটা উপায় বলে দিলে আমার জন্য খুব হেল্প হয়। আর সমাধান তো সবারই জানা। আপনি নিয়ম মতো ওয়ার্কআউট করবেন, জিমে যাবেন, সেটা জানতে আপনার আমার কাছে কেন আসতে হলো আজও? না না, জিমে তো গিয়েছিলাম, কিন্তু জিমে গিয়ে দেখলাম যে সব কামলা ধরনের ছেলে পেলে, মানে সবাই ঢুকছে কোটিপতি হয়ে, বেরোচ্ছে রিক্সাওয়ালা হয়ে। বুঝো নাই, হার্ডওয়ার্ক করতে হয় তো, চোয়াল ভেঙে যায়, চোখ গর্তে ঢুকে যায়, চেহারা হয়ে যায় শকুনের মতো অথবা হাড়গিলার মতো। তো তোমার মতো একটা সুন্দরী মেয়ের হাজবেন্ড তো শকুন হতে পারে না, কেমন দেখায় না? হলে হোক, আমার কামলার চেহারায় কোনো সমস্যা নেই। কিন্তু আমার আছে। স্বামী স্ত্রীর সম্পর্কটা তো জাস্ট ফ্রেন্ডের মতো না, এটা তো একটা চিরদিনের সম্পর্ক। এটা তো এমন না যে একজন আরেকজনের বিষয়ে নাক গোলাবো না, একজনের অসম্মানে আরেকজন অসম্মানিত হব না, তা তো না। তা আমার স্ত্রী অসম্মানিত হলে তাতে তো আমার কিছু যায় আসে? বুঝতে পেরেছি। এখন আমার কি করতে হবে? সহজেই ভুঁড়িটা কিভাবে নামানো যায় তার একটা উপায় বাতলে দিতে হবে। সেটা আমি কি করে জানবো? তুমি তো জানবে, তুমি তো স্মার্ট সুন্দরী মেয়ে। ভুঁড়ি, সামান্য ভুঁড়ি কিভাবে কমবে এটা তুমি জানবে না? একটা সমাধান দাও প্লিজ, বলো। ঠিক আছে, বুঝলাম, কিন্তু আমি আপনাকে কেন হেল্প করবো? আমার ঠেকাটা কি? মানুষ, কারণ তুমি মানুষ। এই যে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি ভেবে দেখবো কি করা যায়। কফি খান। চিংড়ি কাবাব বাদ, কোনো দরকার নেই। বাবা, আমার নাম থাক, কাম কর বাবা। আমার ভুঁড়ি পারবো না, কমবো। কমবে বাবা। সামান্য 6 প্যাক কামসা আসছে। 6 প্যাক হলেই তো ভালো, কি বলো? আমার কোনো সমস্যা নেই, ভুঁড়ি কমলি হবে। বাবা 6 প্যাক। তোর তো আরামে খেলা বডি, 6 প্যাকের লোড লইতে পারবি না।
সম্মানিত। মানুষ তো ডিউটি না, খামাখা সিক্স প্যাক বানায় দরকার কি? আর আমি তো খালি গায়ে ঘুরবো না। জামার নিচে সিক্স প্যাকই কি আর নো প্যাকই কি? আমার কোনো সমস্যা নেই, ভুঁড়ি কমলে হলো। বাবা, নো প্যাক ফ্ল্যাট সমান। জি বাবা। জিনিস আছে হাতিয়া দিয়া যাবা। কি জিনিস বাবা? আজব গোল্লা, 3টা 3 বেলা পানি ছাড়া, 7 দিনে পাকস্থলী শুদ্ধ গায়েব হয়ে যাবো। মানে পাকস্থলীটাই যদি নেমে যায় বাবা, তাইলে কিছু মনে করবেন না বাবা। মানে এক্সেস অফ এনিথিং ইজ ভেরি ব্যাড। পাকস্থলী না থাকলে তো আমিই থাকবো না। মানে পাকস্থলীর উপরে যে মেদটা আছে, যে কারণে পেটটা বহির্মুখী, সেটাকে অন্তর্মুখী করতে হবে। ইজ ইট পসিবল? কি চলবে? চলবে। পসিবল? তাহলে গোল্লা খাবি 2টা করে, সকালে আর রাইতে, পানি ছাড়া। এই গোল্লা খাইলেই কাজ হবে বাবা? প্রমাণ চাস? বাবা একটু দিলে ভালো হয়। আন্টারে দেখছস, 120 কেজি ওজন ছিল, 7 দিনে অবস্থা নামাজ ছেড়ে দিছে। বাড়ি গেছে, বাপ মাই ছিলেন, আবার ফিরে এখানে চলে এসে লাথি দিয়েও বাগাইতে পারি না। তুই কি লাথি খেয়ে যাবি? বাবা, লাঠির হাদিয়া কে দেবে? বাবা মানে ওই এখন তো সব জায়গায় চলে এইসব, ওই আপনার সেল, মানে হাদিয়ার কোনো সেল হয় না? সেল হওয়ার কথা আছে, টাকা কমলো, ওষুধের তেজও কমলো। 3 মাস সময় লাগবো বুড়ো কমাইতে। না না, আমার হাতে অত সময় নেই। এই যে হাদিয়া 1001 টাকা। নাস্তাকে বাবা আমরা আসি গেলে। যাবা, গরম লাগতেছে, পূবের বাতাসে যেতে। বাবা পূব দিক কোনটা? না মানে আমরা পূব দিকে যাবো তো, যদি বাতাসের ডিস্টার্ব হয় তাই। চলো। ওষুধ হাতে নেওয়াই একটু কম লাগতেছে। তুড়ি মেরে উড়ে যাবে ভুঁড়ি, খেলে আজব গোল্লা। তুড়ি মেরে উড়ে যাবে ভুঁড়ি, খেলে আজব গোল্লা। আজব গোল্লা, খেলে আজব গোল্লা। আজব গোল্লা, খেলে আজব গোল্লা। হ্যালো, কি কি অবস্থা, কি খবর? কাজ শুরু হয়েছে? হ্যাঁ হয়েছে। যেভাবে শুরু হয়েছে তাতে মনে হচ্ছে আমার ভুঁড়ি কমার আগে আয়ু কমে যাবে। মানে? মানে তোমার ওই তান্ত্রিক বাবার আজব গোল্লা খেয়ে সারা রাত ঘুমাতে পারি নাই, এখনো দৌড়ের উপর আছি। ও মা, কি হয়েছে খুলে বলেন তো। আরে ভাই, এটা খুলে বলার বিষয় না, এটা লজ্জার বিষয়। এটা খুলে বলতে পারবো না, আমি খুব বাজে বিষয়। আপনি বলার জন্য তো ফোন করছেন, কাজে ভনিতা না করে ঝেড়ে কাছেন। বাবার ওষুধে ভুঁড়ি নামবে কিনা আমি জানি না, কিন্তু আমার পেট নেমে গেছে। সারা রাত ওই টয়লেটেই ছিলাম, ডায়রিয়া। শোনেন, এটা তেমন কিছু না, জাস্ট একটু সাইড এফেক্ট। এক গ্লাস স্যালাইন খেয়ে নেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। বাসায় আছে? না হলে বানিয়ে নেন, খুবই ইজি। 1 গ্লাস পানি, 1 মুঠো চিনি বা গুড় আর 1 চিমটি লবণ। আমি স্যালাইন কিনে নিয়ে ডাক পড়েছে আমার। কোথায়? টয়লেটে। তো কথা বলতে কি অসুবিধা? না, আমি টয়লেটে বসে কথা বলবো। বিচিত্র সব শব্দ হচ্ছে, সব শব্দ আমার কন্ট্রোলের বাইরে। ওগুলো তোমার ভালো লাগবে না। হ্যালো, রাখি রাখি। কেমন আছেন এখন? এখন একটু সুস্থ। অন্তু, উনি বাবা লাথি বাবা। বাবা আগে কি ফুটবল খেলতেন নাকি সেকেন্ড ডিভিশনে? গরিবের রোনালদো। হ্যাঁ উনি বাবা, কিন্তু ফেক। আসল পরিচয় উনি আমার মামা। আগেই বুঝেছিলাম আমি, মালটা ফেক।
ভেজাল আছে। চুল কাটছেন নাকি? ছোটই ছিল। নকল চুল ছিল। সরি। বুড়ি নামাইতে গিয়ে তো বাইরেই নামাই দিছিলেন, আর একটু হলে তো উপরে টিকিট কাটা হয়ে গেছিল। তখন তো সরি বলার জন্য আপনাকে সবারই উপরে যাওয়া লাগতো। থাম থাম তুই থাম, থাম তুই থাম। আমি সরি, এক্সট্রিমলি সরি। আসলে ওই বাবা হিসেবে যে জিনিসগুলো সামনে রেখেছিলাম ওগুলো রাস্তার একটা হকারের কাছ থেকে কিনেছিলাম। মালগুলো যে বিষাক্ত হবে এটা আমি বুঝতে পারিনি। আমি আসলে সরি। আপনার সঙ্গে ওই যে চিকন যে ছেলেটা ছিল ওরা আনেন নাই? না। নিয়ে আসতেন, একটা লাথি দিতাম। শখ বাবা। সরি, সরি আগে। সরি বলে তো কাজ হবে না। আপনি যেমন হকারের কাছ থেকে এই বিষাক্ত জিনিস অনেক খাওয়াইছেন, পুরো ব্যাপারটা ডাইরেক্ট হয়ে গেছে, কন্ট্রোল নাই। আপনি রাস্তার কোনো দোকান থেকে বা হার্ডওয়্যারের দোকানে গিয়ে ছোট্ট এক কৌটা আইকা নিয়ে আসেন। আইকা খাবো। আইকা? আইকা খেলে ভেতরে সব আটকে যাবে, এছাড়া কন্ট্রোল করা যাচ্ছে না। আমি খুবই লজ্জিত। আচ্ছা, বুঝতে পারছি আপনি লজ্জিত। সোহানা, কেন এগুলো, কারণটা কি? মামা, আমি তার সাথে একটু একা কথা বলতে চাই। হ্যাঁ বল না। সরি, সরি अगेन। হ্যাঁ ভাই, আমি চিলি ভাই। জি বলো। অন্তু, আপনাকে বিয়ে করা কিংবা আপনার ভুঁড়ি নিয়ে আমার কখনোই তেমন কোনো সমস্যা ছিল না। তাহলে? আপনার বাবার কাছে শুনেছিলাম আপনি খুব অলস প্রকৃতির একজন মানুষ। তাই আমি চেয়েছিলাম কোনো কিছুর উসিলায় আপনাকে একটু কর্মঠ করে তুলব, পরিশ্রমী করে তুলব। শাওন আসলে আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড। আমি ভেবেছিলাম আমার সাথে ওকে দেখলে আপনি হয়তো জেদ করে হলেও নিজেকে বদলে নেবেন, কিন্তু যখন দেখলাম আপনি পরিশ্রমের বদলে একটা শর্টকাট রাস্তা খুঁজছেন, তখন ভাবলাম আপনার একটা শায়েস্তা করা দরকার। আর এই জন্যই মামাকে তান্ত্রিক বানিয়ে আপনাকে মামার কাছে নিয়ে গিয়েছিলাম। বিষয়টা যে এত সিরিয়াস হয়ে যাবে আমি না আসলে বুঝতে পারিনি। কিন্তু এই পুরো বিষয়টাই আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, কারণ মামার এই বিষাক্ত ওষুধ খেয়ে হসপিটালে ভর্তি না হলে আমি তো বুঝতেই পারতাম না যে আমার ভুঁড়িতে তোমার কোনো আপত্তি নেই। সো আপত্তি যেহেতু নেই, আজকে আব্বাকে বলি বিয়ের আয়োজনটা করুক। না। না কেন? মাত্রই তো তুমি বললে যে ভুঁড়িতে তোমার কোনো আপত্তি নেই। ভুঁড়িতে নেই, কিন্তু আলস্যে আছে। যে মানুষের কোনো নিজের আইডেন্টিটি নেই, বাপ দাদার পরিচয় বড় হচ্ছে, এমন কোনো মানুষকে আমি বিয়ে করতে চাই না। বিয়েটা তো আসলে কোনো জাস্ট ফ্রেন্ড টাইপ বিষয় না। আমার হাজব্যান্ডকে নিয়ে পিছনে কেউ কথা বলবে, এটা আমার ভালো লাগবে না। আর ওকে, আমি পুরো ব্যাপারটাই বুঝতে পেরেছি, আমি মানি এটা। আচ্ছা, ভুঁড়িতে যেহেতু তোমার কোনো আপত্তি নেই, আমি একটা রিকোয়েস্ট করবো। কি? আমার ভুঁড়িতে একটা কিস করবে? সরি। দেবানো জানন্তি। সোহানা, সোহানা, চা। বেটি। গুড, থ্যাংক ইউ। না, গুড না। আর থ্যাংক ইউ পাওয়ার মতো অবস্থা এখনো যাই নাই। কেন?
আমি কিছুটা পরিশ্রমী হয়েছি, কিন্তু ভুঁড়িটাই তো কমাইতে পারলাম না। অসুবিধা নেই। অসুবিধা নেই মানে? এই ভুঁড়িটাকেও ভালোবেসে ফেলছি। নো, এভাবে না। মানে? হসপিটালে একটা রিকোয়েস্ট করছিলাম আমি তোমাকে।